রাত তখন গভীর, ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। চারদিকে বৃষ্টির ঝমঝম শব্দ আর মাঝে মাঝে মেঘের ভয়ঙ্কর গর্জন। বাংলার এক নিঝুম গ্রাম, নাম তার নিশিন্দাপুর। গ্রামের ঠিক সেই সীমানায় বয়ে চলেছে এক বিশাল নদী, রক্তমুখী। এই নদীকে নিয়ে মানুষের মনে ভয়ের শেষ নেই। গ্রামের মুরব্বীরা বলেন, এই নদীর জল নাকি এককালে মানুষের রক্তে লাল হয়ে গিয়েছিল। আজ অমাবস্যা, আর এই অমাবস্যার রাতেই দুই অভাগা বন্ধু অয়ন আর নীল এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছে। শহর থেকে অয়ন আর নীল গ্রামের দিকে ফিরছিল। অয়নের বড় বোনের বিয়ে, তাই ট্রেন লেট হওয়া সত্ত্বেও তারা রওনা দিয়েছিল। যখন তারা স্টেশনে নামল, দেখল চারপাশ জনমানবহীন। নীল একটু ভীতু প্রকৃতির ছেলে, সে বারবার কুয়াশার দিকে তাকাচ্ছিল। স্টেশনের আলোটা মিটমিট করে জ্বলছে। অয়ন ব্যাগটা কাঁধে নিয়ে নীলকে বলল, চল নীল, ভয় পেয়ে লাভ নেই, জঙ্গল পার হয়ে ঘাটে যেতেই হবে, না হলে আজ আর বাড়ি ফেরা হবে না। তারা হাঁটতে শুরু করল জঙ্গলের ভেতর দিয়ে। শুকনো পাতার ওপর তাদের পদশব্দ এক অদ্ভুত প্রতিধ্বনি তুলছিল। ঝিঁঝি পোকার ডাক যেন একঘেয়ে কোনো কান্নার সুর। নীল অয়নকে জাপটে ধরে ফিসফিস করে বলল, অয়ন, ওই দেখ, শিমুল গাছের পেছনে একটা লম্বা মতো ছায়া দাঁড়িয়ে আছে না? অয়ন বিরক্ত হয়ে জবাব দিল, ওটা লতা নীল, ভূত নয়, জলদি পা চালা। অবশেষে তারা নদীর ঘাটে পৌঁছাল। নদীর বুক থেকে একটা ভ্যাপসা পচা গন্ধ ভেসে আসছে। কুয়াশা এত ঘন যে ওপারের গ্রাম দেখা যাচ্ছে না। হঠাৎ তারা দেখল ঘাটের এক কোণে একটা জরাজীর্ণ ডিঙি নৌকা বাঁধা। নৌকার ভেতরে একজন বৃদ্ধ মাঝি বসে তামাক টানছে। তার মুখটা এক পুরনো চাদরে আধা ঢাকা। অয়ন মাঝিকে ডেকে বলল, ও মাঝি ভাই, ওপারে যাবেন? ডবল ভাড়া দেব। মাঝি কোনো উত্তর দিল না, শুধু ধীর হাতে বৈঠাটা তুলে নিল আর হাতের ইশারায় তাদের নৌকায় উঠতে বলল। মাঝির হাতটা কেন জানি অস্বাভাবিক ফ্যাকাশে আর হাড় জিরজিরে মনে হচ্ছিল অয়নের কাছে, কিন্তু আর কোনো উপায় না দেখে তারা নৌকায় উঠে পড়ল। নৌকা ছাড়ল। বৈঠার শব্দ হচ্ছে ছপ ছপ, ছলাৎ ছলাৎ। হঠাৎ নীল টর্চটা জ্বালিয়ে নদীর জলের উপর আলো ফেলল, আর সেই আলোয় যা দেখল তাতে তার গলার স্বর আটকে গেল। সে দেখল জলের ঠিক নিচেই অজস্র সাদা সাদা হাত নড়াচড়া করছে। মনে হচ্ছে শত শত কঙ্কাল নৌকার নিচ থেকে তাদের দিকে হাত বাড়াচ্ছে। নীল চিৎকার করে উঠতে গেল, কিন্তু মাঝি হঠাৎ অদ্ভুত খসখসে গলায় বলে উঠল, আলো নেভান বাবা, আলো নেভান। ওরা আলো সইতে পারে না। ওরা এই নদীর পুরনো যাত্রী, যারা কোনোদিন ওপারে পৌঁছতে পারেনি, মাঝপথেই যাদের এই জল গ্রাস করে নিয়েছে। ওরা এখনো সাথী খোঁজে, হি 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 হি। মাঝির সেই হাসি যেন বাতাসের হাহাকারের মতো শোনাল। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল। কুয়াশা আরও ঘন হয়ে নীল আর অয়নকে ঘিরে ধরল। কিছুক্ষণ পর নীল দেখল দূরে নদীর জলের ওপর শয়ে শয়ে ছোট ছোট আগুনের গোল্লা ভাসছে। আলোগুলো একবার জ্বলছে, একবার নিভছে। নীল যেন সম্মোহিত হয়ে গেল। সে বিড়বিড় করে বলতে লাগল, অয়ন, দেখ কত সুন্দর আলো, আমাকে ওদিক থেকে কে যেন ডাকছে। নীল, নীল বলে মিষ্টি গলায় কে যেন ডাকছে। অয়ন দেখল নীলের চোখ দুটো স্থির হয়ে গেছে। সে নীলকে ধাক্কা দিয়ে চিৎকার করে উঠল, নীল, ওদিকে তাকাস না, ওগুলো আলেয়া, শয়তানের মায়া। অয়ন মাঝির দিকে তাকাতেই দেখল মাঝির পায়ের কাছে নৌকার ভেতরে লাল রঙের তরল কিছু জমে উঠছে। ভালো করে তাকাতেই দেখল ওটা জল নয়, টাটকা রক্ত। নৌকাটা ধীরে ধীরে রক্তে ভরে যাচ্ছে। অয়ন আর সহ্য করতে পারল না। সে মাঝিকে ধাক্কা দিয়ে বলল, আপনি কে? নৌকা তীরে নিন, আপনার পায়ের কাছে রক্ত কেন? মাঝি এবার তার চাদরটা সরিয়ে দিল। অয়ন আর নীল যা দেখল তাতে তাদের হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যাবার উপক্রম হল। মাঝির গলায় কোনো চামড়া নেই, শুধু বিভৎস মাংসপিণ্ড আর সাদা হাড় দেখা যাচ্ছে। তার চোখ দুটো স্রেফ দুটো অন্ধকার গর্ত, আর সেখান থেকে আগুনের মতো লাল আলো বেরোচ্ছে। মাঝি পৈশাচিক হাসি দিয়ে বলে উঠল, তীরে যাবি? এই নদীতে যারা একবার আমার নৌকায় ওঠে তারা আর ফিরে যায় না রে। 100 বছর আগে এই গ্রামেই মানুষ আমার গলা কেটে নদীতে ফেলে দিয়েছিল। আজ তোরা আমার সঙ্গী হবি, তোদেরও আমার সাথেই পচা জলের নিচে থাকতে হবে। জলের নিচ থেকে সেই সাদা হাতগুলো এবার নৌকাটা আঁকড়ে ধরল। নৌকা টালমাটাল হয়ে ডুবতে শুরু করল। নীল চিৎকার করে উঠল, বাঁচাও অয়ন, বাঁচাও, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। অয়ন জানত না কি করবে। ঠিক তখনই তার মনে পড়ল স্টেশনে এক ফকির তাকে একটা লাল সুতো দিয়েছিল। সে ফকির বলেছিল, বিপদে পড়লে এটা ব্যবহার করিস বাবা।
অয়ন পকেট থেকে সেই পবিত্র লাল সুতোটা বের করে মাঝির দিকে ছুঁড়ে মারল। সুতোটা মাঝির গায়ে লাগতেই একটা তীব্র নীল রঙের আলো জ্বলে উঠল। মাঝি এক পৈশাচিক যন্ত্রণাকাতর আর্তনাদ দিয়ে নদীর জলে ঝাঁপ দিল, আর সাথে সাথেই কুয়াশা, রক্ত আর সেই মায়াবী আলোগুলো ভোরবাজির মতো মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের জেলেরা অয়ন আর নীলকে নদীর চরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। অয়ন যখন চোখ খুলল, দেখল তার হাতের সেই লাল সুতোটা পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামের এক মুরব্বী সব শুনে বললেন, রক্তমুখী নদীর ওই মাঝি প্রতি অমাবস্যায় নতুন শিকার খুঁজতে বেরোয়। যারা ওর নৌকায় ভুল করে ওঠে তাদের কঙ্কালগুলোই পরে নদীর চরে পড়ে থাকতে দেখা যায়। তোরা খুব ভাগ্য নিয়ে জন্মেছিস রে বাপ। অয়ন আর নীল আর কোনোদিন ওই নদীর ঘাটে যাবার সাহস করেনি। কিন্তু নিশিন্দাপুর গ্রামের মানুষ আজও অমাবস্যার রাতে নদীর মাঝখান থেকে এক করুণ কান্নার শব্দ শুনতে পায়, আর শুনতে পায় বৈঠার সেই ছন্দময় আওয়াজ, ছপ ছপ ছপ।